আমরা নিরপেক্ষ নই, আমরা মুক্তিযুদ্ধের পক্ষে। শুধু দর্শক শ্রোতা, দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে আপনাদের স্বাগত জানাই। 15ই আগস্ট বাংলাদেশের এক গভীর বেদনার দিন। এই দিনে আমরা শ্রদ্ধার সাথে স্মরণ করি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এবং তার সঙ্গে মৃত্যুবরণকারী তার পরিবারের প্রত্যেকটি সদস্যকে। এই দিনে আমরা শুধু জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হারাইনি, আমরা হারিয়েছি বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, শেখ রাসেল, শেখ কামাল, তার স্ত্রী সুলতানা কামাল, শেখ জামাল, তার স্ত্রী পারভিন জামাল রোজি সহ সেদিনে আর মানে অনেক হত্যা হয়ে গেছিল। এবং সত্যি বলতে যে 15ই আগস্ট শুধু শেখ হাসিনা এবং শেখ রেহানা এবং তাদের পরিবার ছাড়া বঙ্গবন্ধু পরিবারের নিকটতম পরিবারের সবাইকে হত্যা করা হয়েছিল এই দিনে। ভয়াবহ নৃশংসতম এক দিন আমাদের 15ই আগস্ট। আমরা দৃষ্টিকোণ একাত্তর চিন্তা করেছি এই 15ই আগস্টকে উপলক্ষ করে কিছু পর্ব এবং বঙ্গবন্ধুর কাজের কিছু স্পেসিফিক কিছু ঘটনা আমরা আমাদের তার রাজনৈতিক জীবনের তো বহু বহু ঘটনা, কিন্তু গুরুত্বপূর্ণ কিছু ইস্যু আপনাদের সবার সামনে আমরা তুলে ধরার চেষ্টা করব। সেরকমই একটু ইস্যু নিয়ে আমরা আজকে কথা বলবো। সেরকমই একটি গুরুত্বপূর্ণ অধ্যায় নিয়ে বঙ্গবন্ধুর রাজনৈতিক যে পদক্ষেপগুলো ছিল, সেরকম একটি গুরুত্বপূর্ণ ঘটনা নিয়ে আজকের আলোচনাটা হবে। একটু ভূমিকাটা করলাম। আজকের আলোচনার বিষয় আমরা রেখেছি বাকশাল। বাকশাল আসলে কি ছিল? বঙ্গবন্ধু কেন এই ব্যবস্থার প্রবর্তন করেছিলেন? তার লক্ষ্য কি ছিল? এবং ইতিহাসের বিচারে এর ইতিবাচক দিকগুলোকে কি আমরা কখনো সেভাবে মূল্যায়ন করতে পেরেছি? আমরা সেসব নিয়ে আলোচনা করব এবং বাকশালকে জানার চেষ্টা করব। এবং আমরা সেজন্য দৃষ্টিকোণ একাত্তর এমন দুজন অতিথিকে এনেছি যারা বঙ্গবন্ধুর আম আদর্শ অনুসারী, তার রাজনৈতিক জীবন, তার জীবনাচার, তার প্রত্যেকটা বিষয়, তার রাজনৈতিক কর্মপরিচালনা তারা লক্ষ্য করেছেন, নিজেরা ধারণ করেছেন এবং নিজেরাও সেই দীক্ষায় দীক্ষিত আছেন। এখনো কাজ করে যাচ্ছেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন বীর মুক্তিযোদ্ধা রাজ্জাকুল হায়দার চৌধুরী। তিনি একজন সমাজ সংগঠক, ইনি একজন রাজনীতিবিদ, তিনি একজন রাজনৈতিক বিশ্লেষক। সবচাইতে বড় পরিচয়, তিনি বঙ্গবন্ধুর ডাকে সাড়া দিয়ে মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছিলেন এবং আমাদের দেশকে স্বাধীন করেছিলেন। আমাদের সাথে যুক্ত হয়েছেন ডক্টর আব্দুল আওয়াল। তিনি একজন সাবেক ভাইস চ্যান্সেলর, সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়। তিনি তার যৌবনকালে ছাত্রলীগ করেছেন। বঙ্গবন্ধুর রাজনীতি আদর্শকে ধারণ করে তিনি তার রাজনৈতিক জীবনের সূচনা করেছেন এবং পরবর্তী সময়ে তিনি বঙ্গবন্ধুকে নিয়ে রিসার্চ করেছেন। বঙ্গবন্ধুর আদর্শে উদ্বেলিত হয়ে তিনি সারাটা জীবনে কাটিয়ে দিয়েছেন এবং আজকের দিনে এই ক্রান্তিকালে এই দুজন মানুষ, ডক্টর আব্দুল্লাহ আউয়াল এবং রাজ্জাকুল হায়দার চৌধুরী, এখনো বাংলাদেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছেন। বঙ্গবন্ধুর আদর্শকে বাংলাদেশের মানুষের মাঝে ছড়িয়ে দিচ্ছেন। রাজ্জাকুল হায়দার ভাই এবং ডক্টর আব্দুল্লাহ আউয়াল ভাই, আপনাদের দৃষ্টিকোণ একাত্তরের পক্ষ থেকে স্বাগত জানাই। ধন্যবাদ আপনাকে, রূপাকে এবং দর্শকবৃন্দকে। আমার ভূমিকাটা একটু লম্বা হলো, কিন্তু আমি রাজ্জাকুল হায়দার ভাইকে দিয়ে শুরু করতে চাই। বঙ্গবন্ধু বাকশাল প্রবর্তনের মধ্য দিয়ে আসলে কি ধরনের রাজনৈতিক এবং অর্থনৈতিক কাঠামো প্রতিষ্ঠা করতে চেয়েছিলেন? তৎকালীন বাংলাদেশের বাস্তবতায় এর পেছনে তার মূল দর্শনটা কি ছিল? রাজ্জাকুল হায়দার ভাই। দেখুন, অগাস্ট মাসে আজকে 7 তারিখ, আজকে এক সপ্তাহ পরেই 15ই আগস্ট। এটা বাঙালি জীবনে যে একটা দুর্ঘটনা, এই দুর্ঘটনার কারণে সারা জাতি আজকে পঙ্গু হয়ে আছে। আজকে আমি বাংলাদেশে, আপনি কানাডাতে, আউয়াল ভাই কানাডাতে, এভাবে সারা বিশ্বে বিভিন্ন জায়গায় যারা মুক্তিযুদ্ধকে ধারণ করে এই মানুষগুলো আছে, তারা কিন্তু ওই 15ই আগস্টের কারণেই আজকে এই লড়াইগুলা করে যাচ্ছে। কি জন্য?
1971 সালের মুক্তিযুদ্ধকে পুনরুদ্ধার করার জন্য। আসলে কিন্তু আজকে আপনাদের কাজ করার কথা ছিল, বা আমাদের কাজ করার কথা ছিল, আমাদের সমাজটা, আমাদের দেশটা যেন সর্বাঙ্গীনভাবে সামনের দিকে চলে যায়। কিন্তু আমরা একত্রকে ফিরে পাওয়ার জন্য এই লড়াইগুলো করতেছি। তারা কিন্তু আমাদের মূলে আঘাত করছিল। বিকজ বঙ্গবন্ধুকে যখন হত্যা করা হয়, আপনি যে বাকশাল প্রসঙ্গটা তুললেন, কারণ 1975 সালের 25শে জানুয়ারি বাকশালে, মানে আপনার ইয়াতে সংসদে তখন এই বাকশাল দর্শনটা আমাদের সংবিধানের পঞ্চম সংশোধনী, চতুর্থ সংশোধনী সেখানে মানে পাশ হওয়ার পরে সেখানে হয়। দেখেন, আপনি বঙ্গবন্ধুর হত্যার বিষয়টা উল্লেখ করছেন। একটা দেশে যখন বিপ্লব হয়, যখন দেশ স্বাধীনতা সংগ্রাম, আমাদের মুক্তি সংগ্রাম হলো, মুক্তি সংগ্রামের পরে পরে আমাদের দেশের যে সার্বিক যে অর্থনৈতিক অবস্থা, আমাদের যে রাজনৈতিক পুনর্গঠন, সর্ব কিন্তু একটা বিপর্যয়ের মুখে ছিল। তো বঙ্গবন্ধু কিন্তু আমাদের সাথে ছিলেন না। আমাদের 16ই ডিসেম্বর আমরা বিজয় অর্জন করলাম, কিন্তু যিনি বিজয়ের মূল মহানায়ক তিনি কিন্তু আমাদের সাথে ছিলেন না। উনি কি বেঁচে আছেন কি বেঁচে নাই একথা আমরা জানতাম না। পরবর্তী সময় যাই হোক আমরা জানলাম আস্তে আস্তে যে 8ই জানুয়ারি আমরা জানলাম তিনি আমাদের মধ্যে ফিরে আসতেছেন, এবং 10ই জানুয়ারি তিনি আমাদের মধ্যে ফিরে আসলেন, এবং 11 তারিখ থেকে উনি আপনার সরকারের বা রাষ্ট্রের দায়িত্ব নেন তিনি। এখন উনি যখন দায়িত্ব নেন, পুরা দেশটা কিন্তু একটা ধ্বংসস্তূপ। আমাদের যোগাযোগ অবকাঠামোর পাকিস্তানিরা সারেন্ডার করার আগে সম্পূর্ণভাবে ধ্বংস করে দিয়েছে। আমাদের ভৈরব রেল ব্রিজ, পাকশি রেল ব্রিজ থেকে শুরু করে ওই সময় তো আপনার যোগাযোগ ব্যবস্থা এত স্ট্রং ছিল না, যেটুকু ছিল এটুকু তারা শেষ করে দিয়েছিল। পরে একটা হিসাব করে দেখা গেল যে 579টা ব্রিজ কালভার্ট তারা কিন্তু ধ্বংস করে দিয়েছিল। এবং এগুলোই কিন্তু আমরা আমাদের দেশে আপনার কথা বলে, ভারতের সেনাবাহিনীর কথা বলে, কিন্তু এই ভারতের সেনাবাহিনী এবং ভারত সরকারই আমাদেরকে এই অবস্থাটা রেস্টোর করে দেয়। তারপরে চিটং পোর্টের কথা জানেন। চিটং পোর্টে 14ই আগস্ট রাত্রে আমাদের অপারেশন জ্যাকপটের সদস্যরা প্রায় 14টার মতো জাহাজ ডুবাই দেয়। পরে দিয়া পাকিস্তানিরা সারেন্ডার করবে, আরো অনেকগুলো জাহাজ তারা ডুবাই দেয়, এবং তারা কিছু কারখানার আপনার যন্ত্রপাতিও আপনার আপনার চিটং পোর্টে যে চ্যানেলগুলো আছে, চ্যানেলগুলোতে তারা সেখানে বন্ধ করে দেওয়ার চেষ্টা করে, এবং সেখানে বিশাল একটা মানে জায়গাতে প্রায় 1000 স্কোয়ার কিলোমিটারে তারা ভাসমান মাইন ছেড়ে দেয়। পরবর্তী সময়ে রাশিয়ার সহায়তায় আমরা এগুলা করি। তো যাই হোক, মানে এই ভূমিকাটা এই জন্য বললাম যে ওই সময় রাষ্ট্রটা একটা বিপর্যয়ের মধ্যে ছিল। তখন বঙ্গবন্ধুর কাছে নানানগুলা প্রস্তাব আসছিল যে ওই সময় একটা সর্বদলীয় যারা মুক্তিযুদ্ধের সাথে যুক্ত ছিল, মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করছিল, তাদেরকে নিয়ে একটা আপনার বিপ্লবী সরকার গঠন করা, এবং গঠন করে এই পুনর্গঠনের কাজগুলা শুরু করা। তো এখন ওই সময় আপনারা দেখবেন তখন কিন্তু পৃথিবীতে একটা কোল্ড ওয়ার, পৃথিবী দুই ভাগে বিভক্ত, একটা সমাজতান্ত্রিক বিশ্ব, একটা হইলো পুঁজিতান্ত্রিক বা আমাদের মানে বিশ্ব, মানে একটা কোল্ড ওয়ার চলতেছিল। এবং আমাদের মুক্তিযুদ্ধের সময় সমাজতান্ত্রিক মানে যে বিশ্বটা এবং ভারত আমাদের সাথে ছিলেন, এবং ইউরোপীয় ইউনিয়নের এরাও আমাদেরকে মানে সাহায্য করছে। তো বঙ্গবন্ধু ওই সময় যেটুকু আমরা পরে জানি, বা উনিও বিভিন্ন জায়গায় কথা বলছেন, যে ওই সময়ে তিনি এই বিপ্লবী সরকারের দিকে যায়নি। তখন বিশ্বের যে আপনার বিভিন্ন দেশের স্বীকৃতির প্রয়োজন ছিল, এবং পুঁজিবাদী বিশ্বের সাথেও আমাদের একটা মানে আমেরিকার স্বীকৃতি, ইউরোপীয় দেশগুলোর স্বীকৃতি, এগুলো আমাদের দরকার ছিল, এবং ওদের সাথে আমাদের একটা আর বঙ্গবন্ধু কখনো কিন্তু কট্টর কমিউনিস্ট ছিলেন না। উনি ছিলেন একটা সমাজতান্ত্রিক অর্থনীতির মধ্যে একটা গণতান্ত্রিক ব্যবস্থা গড়ে তোলার উনি ছিলেন কারিগর। উনি ওই দর্শনটা কিন্তু উনি ধারণ করতেন। যাই হোক, আমরা যদিও সেই জিনিসগুলা মানে ওনার মাথায় ছিল, কিন্তু যারা সাম্রাজ্যবাদী গোষ্ঠী
তারা কিন্তু আমাদের এই মুক্তিযুদ্ধে তারা কিন্তু একটা পরাজিত অংশ। তারা বিশেষত আমেরিকা আমেরিকা কিন্তু সম্পূর্ণভাবে পাকিস্তানের সঙ্গে ছিল তারা। কারণ পাকিস্তানকে অর্থ দিয়ে, অস্ত্র দিয়ে এবং যতগুলা যুদ্ধের কৌশল আছে সমস্ত কৌশল দিয়ে কিন্তু পাকিস্তানকে সাহায্য করছে। তাদের সাথে আবার চীন ছিল। এই দুইটা শক্তি আমাদের বিরুদ্ধে প্রচন্ড ভাবে দাঁড়িয়েছিল। তো তারা কিন্তু তাদের ওই যে পরাজয়ের প্রতিশোধ, এবং আপনারা জানেন তারা সর্বশেষ নভেম্বরে তারা সপ্তম নভেম্বরে পাঠাইছিল। সেদিন রাশিয়া এবং ভারতের আপনার কূটনীতির কারণে বা সামরিক কৌশলের কারণে সেদিন তারা হয়তো মানে পিছপা হয়েছিল, কিন্তু আমাদের পরবর্তী শেষ দিকে তারা জাতিসংঘে সাধারণ পরিষদে ভেটো দিয়ে যখন 6 ডিসেম্বর যখন ভারত আমাদের সাথে যৌথ বাহিনী মিত্র বাহিনী গঠন করে আমাদের আপনার আমাদের সাথে যৌথভাবে যুদ্ধে নামে, তখন তারা জাতিসংঘে যুদ্ধবিরতির জন্য মানে কয়েকবারই তারা একটা প্রস্তাব তোলে এবং সেখানে রাশিয়ার ভেটোর কাছে তারা পরাজিত হয়। তো আলটিমেটলি বাংলাদেশটা স্বাধীন হয়ে যায়। তো তারা এই কথাগুলো তারা কিন্তু ভুলে নেই। আপনারা দেখেন বঙ্গবন্ধু কিন্তু এত কিছুর পরেও 73 সালে উনি একটা নির্বাচন দিলেন, এবং ওই যে আমাদের গণপরিষদ, যেটা আমাদের প্রাদেশিক পরিষদ, তৎকালীন পাকিস্তান জাতীয় পরিষদ এবং প্রাদেশিক সদস্য যারা আছেন তাদেরকে দিয়ে উনি একটা গণপরিষদ গঠন করেন। তো গণপরিষদেও দেখেন এটা অনেকে কি বলবে, এটা কিন্তু একটা নির্বাচিত প্রতিনিধি এরা ছিল। এরা আমাদের 72-এর সংবিধানটা রচনা করে, এবং আমাদের এই সংবিধানটা পৃথিবীর ওয়ান অফ দি বেস্ট বা প্রগতিশীল মানে আপনার সংবিধান হিসাবে বিবেচিত হয়। তো যাই হোক, এরপরে দেখা যাচ্ছে যে আমাদের আওয়ামী লীগের ভিতরে একটা গ্রুপ যারা নিজেদেরকে বিপ্লবী বলে, মানে একটা বিশাল পরিবর্তনের মানে আশা করছিলেন বঙ্গবন্ধুকে মাঝে মাঝে তারা নির্দেশনা দিতেন। পরবর্তী এক সময় তারা আওয়ামী লীগ থেকে বের হয়ে গেল, এবং বের হয়ে গেলে তারা আপনার একটা দল গঠন করলো, জাতীয় সমাজতান্ত্রিক দল। তারা বৈজ্ঞানিক সমাজতন্ত্রের নামে তারা এই কথা ইয়েগুলা চালু করতেছিল, এবং তারা বিভিন্ন সময় একটা প্রথম থেকেই তারা আপনার কিছু ভায়োলেন্ট অ্যাকশনে জড়িত হইল, এবং এক সময় দেখা যাচ্ছে যে স্বরাষ্ট্রমন্ত্রীর বাসভবন তারা আক্রমণ করলো। ভারতের হাই কমিশন মানে আপনার তখন সুবিমল দত্ত ছিল, তাকে হত্যা করার জন্য সেখানে আক্রমণ করলো। এই যে সন্ত্রাসী কাণ্ডগুলা শুরু হইলো। আবার এদিকে তখন আপনার পশ্চিম বাংলা থেকে আর ভারতের মধ্যে নকশাল একটা আন্দোলন ছিল, সেই নকশালের একটা অংশ বাংলাদেশে ছড়াইয়ে পড়লো। তারপরে আপনার সিরাজ শিকদারের ওই মানে একটা দল ছিল, সেগুলোও আমাদের বিভিন্ন স্তরে মানে এই ভায়োলেন্স গুলা শুরু করার পরে সেখানে যেহেতু আমাদের অর্থনীতিটা, দেশের আইন শৃঙ্খলা বাহিনীটা ছিল ওই সময় এস্টাবলিশড হয় নাই, একটা দেশ সদ্য স্বাধীন দেশ, আমরা কিন্তু একটা মানে মূল দেশের একটা অংশ ছিলাম। সুতরাং এখানে প্রশাসনিক মানে সেট আপও আমাদের ওইভাবে ছিল না। এই আমাদের প্রশাসনিক সেট আপ, আমাদের সেনাবাহিনী মানে করা, তারপরে আমাদের পুলিশ বাহিনীকে সংগঠিত করা, মানে প্রত্যেকটা স্তরে স্তরে আমাদের কিন্তু বঙ্গবন্ধু কিন্তু বাধার সম্মুখীন হয়েছেন, এবং মানে এইগুলাকে একটা মানে সংসারকে একেবারে ভঙ্গুর সংসারকে একেবারে হাড়ি মানে গটি বাটি থেকে শুরু করে সমস্ত কিছু তাকে সংগ্রহ করতে হইলো। এবং এই সুযোগটা, এই যে আমাদের সুযোগটা নিছিল আমাদের বিপক্ষ শক্তিগুলা। আপনারা জানেন 74 সালে আমাদের দেশে একটা খরা হয়, সেই খরার কারণে আমাদের এখানে খাদ্য অভাব সৃষ্টি হয়, আমাদের মানে আপনার বিশেষত চালের অভাব সৃষ্টি হয়। বঙ্গবন্ধু এটা আঁচ করতে পারে, বঙ্গবন্ধু সরকার আমেরিকা থেকে 2 লাখ টন মানে আপনার খাদ্যের একটা এলসি দেয়, এবং নগদে আমাদের নগদ অর্থেই দেওয়া হয় পিএর 480 এগেনস্টে। এদিকে দিয়া সারা বাংলাদেশে বঙ্গবন্ধু সরকারের বিরুদ্ধে আমরা এখন এই গত জুলাই আন্দোলনের আগে যে ধরনের অপপ্রচার ছিল, এই অপপ্রচার ছিল দুর্নীতির কথা, তারপরে অমুক মানে আপনার গুন্ডামির কথা, এমনকি দেখেন শেখ কামালের বিরুদ্ধে ব্যাংক ডাকাতির একটা মানে আপনার হাস্যকর একটা মানে আপনার গল্প চালু করা হয়েছিল। তো এগুলা করেই বঙ্গবন্ধু সরকারকে আনপপুলার করার একটা চেষ্টা চলছিল, এবং বঙ্গবন্ধুকে হত্যার একটা ক্ষেত্র সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল। এদিকে দিয়া জাসদেরাও গণবাহিনী নামে একটা গণবাহিনী, তারাও বিভিন্ন জায়গাতে ওই যে নকশালদের মতো বিভিন্ন জায়গাতে মানুষ হত্যা করা শুরু করলো, আপনার আওয়ামী লীগের বহু নেতা কর্মীকে হত্যা করলো। তো এই যে একটা কঠিন অবস্থা,
এবং ৭৪ সালে যখন তারা আমাদের খাদ্যটা আনতে দিল না, তখন কিন্তু আমাদের এখানে একটা দুর্ভিক্ষ সৃষ্টি হয় এবং বঙ্গবন্ধু পার্লামেন্টে দাঁড়িয়ে বলেছিলেন যে আমি ২৭,০০০ লোককে বাঁচাইতে পারিনি। তো সেটা ২৭,০০০-এর বেশি হইতে পারে, পরবর্তী সময়ে আরো মানুষ মারা গেছে। তাহলে এই যে একটা কঠিন অবস্থার মধ্যে বঙ্গবন্ধু সিদ্ধান্ত নিলেন, না এখন এইভাবে আমি যদি মুক্তভাবে ইয়া করি, মানে ছেড়ে দেই, তাহলে কিন্তু দেশ চলবে না। তখন দেশটাকে প্রথমে আমাকে দেশের শান্তি শৃঙ্খলা রেস্টোর করতে হবে এবং দেশের অর্থনীতিকে রেস্টোর করতে হবে। তারপরে তিনি সমস্ত দলকে, যারা যারা মুক্তিযুদ্ধের পক্ষে ছিল, যারা যারা স্বাধীনতাকে বিশ্বাস করে, সবাইকে ডাকলেন। ডাকিয়ে আজকে অনেকে বলা হয় এটা একদলীয় শাসন, আসলে এটা একদলীয় শাসন নেই, এটা কি সব দলকে মিলিয়া একই মানে আপনার ছাতার নিচে নিয়ে আসা। বাকশাল ছিল তাই, এবং এটার নাম ছিল বাংলাদেশ কৃষক শ্রমিক আওয়ামী লীগ। মানার তৈল কি বাংলাদেশের কৃষক এবং শ্রমিকের মানে জীবন উন্নয়নের জন্য এই মানে পার্টিটা কাজ করবে। এখানে এই দলের মধ্যে কোনো মানে সমস্ত নাগরিকের সদস্য হওয়ার অধিকার ছিল এবং এখানে কোনো মানে আপনার নির্বাচনেও নির্বাচন ব্যবস্থার মধ্যে এমন ছিল যে এখানে কোনো নমিনেশন সিস্টেম ছিল না, কেউ নমিনেশন দেবে না। যিনি একজন নাগরিক হিসাবে, যোগ্য নাগরিক হিসাবে মানুষের কাছে গ্রহণযোগ্য হলে তিনি মানে নির্বাচন করতে পারবেন এবং নির্বাচনে মানে উনি যদি বিজয়ী হন, পার্লামেন্টে তার স্থান থাকবে। হ্যালো, ভাই, আপনার কাছে এখানে আমি একটু থামাচ্ছি। এবার আমি একটু ডক্টর আব্দুল আওয়াল ভাইয়ের কাছে যাচ্ছি। এই যে রাজ্জাকুল হায়দার পুরো ভাই সিচুয়েশনটাকে বর্ণনা করলেন, বাংলাদেশে একটা অরাজক অবস্থা, দুর্ভিক্ষ, সবকিছু মিলিয়ে বঙ্গবন্ধু চিন্তা করলেন একটা এই যে বাকশাল নামে একদলীয় একটা শাসন ব্যবস্থা, রাষ্ট্রচিন্তা চলবে এরকম একটা ব্যবস্থা উনি চালু করলেন। তাহলে বাকশাল কি শুধুই একদলীয় রাজনৈতিক এটাই ব্যবস্থা বলছি, হিসেবে একদলীয় দেখব? না এটা। হুম। বঙ্গবন্ধুর বৃহত্তর রাষ্ট্রচিন্তা ও প্রশাসনিক সংস্কার উদ্যোগগুলোকে আমরা এই যে বাগধল, বাকশাল, একদলীয় রাষ্ট্র ব্যবস্থা এরকম বলে বলে আমরা কি ওনার যে রাষ্ট্র পরিচালনার যে চিন্তাটাকে সেটাকে অসম্পূর্ণ করে দেখি না? আপনি কিভাবে বলবেন? অবশ্যই অবশ্যই, যেটা রাজ্জাকুল হায়দার ভাই প্রেক্ষাপটটা খুব সুন্দর করে বর্ণনা করেছেন। আমি বলবো কি যে আমি একটু যাই 1973 সালে যে ইলেকশন হলো, সেই ইলেকশনে যে 14টা দল অংশগ্রহণ করেছিলেন এবং সেখানে দেখা যাচ্ছে যে 4টি দল 1%-এর উপরে ভোট পেয়েছিলেন আর বাকি 10টি দলের ভোট 1%-এর নিচে। যে 4টি দল 1%-এর বেশি ভোট পেয়েছিলেন তারা হলেন বাংলাদেশ আওয়ামী লীগ, 73.2% ভোট পেয়েছিলেন এবং সেখানে নেপ মুজাফফর, ন্যাশনাল নওয়াব পার্টি মুজাফফর, উনি পেয়েছিলেন 8.52% ভোট এবং তারপরে জাসদ, তারা পেয়েছিল 6.32% ভোট এবং এরপরে নেপ ভাসানী, তারা পেয়েছিলেন 5.32% ভোট। অর্থাৎ এখন বঙ্গবন্ধু যখন বাকশাল করেন তখন কিন্তু উনি সবাইকে, যারা মুক্তিযুদ্ধে বিশ্বাসী সবাইকে কিন্তু উনি আহ্বান করছিলেন এই যে একটা জাতীয় সরকার করবে সবাইকে নিয়ে। সেখানে 3টি দল সাড়া দিয়েছেন, আওয়ামী লীগ, ন্যাপ, মুজাফফর, কমিউনিস্ট পার্টি। অন্য দলগুলা সাড়া দেয় নাই। একটা দল আছে জাতীয় লীগ। হ্যাঁ, তো সেটা সাড়া দেয় নাই। তখন এই 3টা দল নিয়ে বঙ্গবন্ধু জাতীয় দল করলেন। এটা ছিল একটা জাতীয় দল, বাংলাদেশ কৃষক। এটার 5টা অঙ্গ সংগঠন ছিল, যেমন কৃষক লীগ, শ্রমিক লীগ, জাতীয় লীগ, মহিলা লীগ, ছাত্রলীগ। এই এই হলো প্রথম প্রেক্ষাপট, হলো যে এটি। এবং পরবর্তীতে দেখা যায় যে বাকশাল গঠন করার পরে, আমি কর্মসূচিটাতে পরে আসছি, গঠন করার পরে কিন্তু দেখা যাচ্ছে যে যদিও দলীয়ভাবে যদিও জাসদ আসে নাই, যেমন দলীয়ভাবে ভাসানী ন্যাপ আসে নাই, দলীয়ভাবে তারা আসে নাই, কিন্তু জাসদের যে 1973 নির্বাচনে আওয়ামী লীগ পেয়েছিল 292টা সিট, জাসদের একটা সিট পেয়েছিলেন আব্দুস সাত্তার এবং আতাউর রহমান, বাংলাদেশ জাতীয় লীগের আতাউর রহমান খান, উনি পেয়েছিলেন একটা। আর বাকি 6টা ছিল স্বতন্ত্র প্রার্থী, 6জন, 8জন স্বতন্ত্র, মানে একজন পরে আওয়ামী লীগে যোগদান দিয়েছিলেন, আর স্বতন্ত্র দলে 5জন ছিলেন। এই স্বতন্ত্র পার্টির ভোট ছিলেন 5.2%। অর্থাৎ, এবং এই স্বতন্ত্র পার্টির থেকে কিন্তু 3জন
অলরেডি জাতীয় এই সরকারে যোগদান করছেন। আতাউর রহমান খান জাতীয় সরকারে যোগদান করছেন এবং ভাসানী নেব যদিও আব্দুল সাত্তার জাসদের উনি যোগদান করছেন একমাত্র প্রতিনিধি হিসাবে। আবার ভাসানী নেব যেহেতু দলীয়ভাবে আসে নাই, কিন্তু ভাসানী নেবের একজন উচ্চপদস্থ নেতার মাধ্যমে প্রায় 450 জন বাকশালে যোগদান করেছেন। অর্থাৎ পরবর্তী কিন্তু দলীয়ভাবে অনেকে না আসলেও কিন্তু সেই দলের প্রতিনিধিরা কিন্তু বাকশালে যোগদান করে ফেলছেন। এবং সেখানে দেখা যাচ্ছে যে সরকারি কর্মকর্তা, যেমন সরকারি চতুর্থ শ্রেণীর সরকারি কর্মকর্তা প্রায় 1 লাখ বাকশালে যোগদান করে ফেলছে চতুর্থ শ্রেণী। সেখানে মাদ্রাসা শিক্ষকের প্রায় 50,000 মাদ্রাসা শিক্ষকরা কিন্তু বাকশালে যোগদান করার জন্য দরখাস্ত করে ফেলেছে। 3 বাহিনী প্রধান অটোমেটিক্যালি বাকশালের সদস্য হয়েছে। আর জিয়াউর রহমান ছিলেন ডেপুটি প্রধান, উনি অটোমেটিক্যালি হন নাই, উনি দরখাস্ত করে বাকশালের সদস্য হয়েছেন এবং উনি একটা বাকশালের পক্ষে একটা আর্টিকেলও লিখছিলেন। এইভাবে কিন্তু দেখা যাচ্ছে যে ব্যাংক, বিমা, সরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, তারা আমার বিশ্ববিদ্যালয়, আমি তখন ছাত্র 1975 সালের পরে, আর 1900 তখন আমাদের বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলরের নেতৃত্বে ওনারা সব শিক্ষকরা এসে বাকশালে যোগদান করছে। এভাবে কিন্তু প্রতিটা বিশ্ববিদ্যালয়তে হয়েছে। সুতরাং বাকশালটা 3টি দল হইল, মূলত প্রথম 3টি দল শুরু হইলো, অন্যান্য দল যেগুলো আসে নাই তাদের প্রতিনিধিরা কিন্তু এই বাকশালে যোগদান শুরু করেছেন এবং এটা আর কন্টিনিউয়াস ছিল এবং এই যোগদান যেভাবে শুরু হয়েছে মোটামুটি সবাই যোগদান করছে। সুতরাং এটি প্রথম কথা হইল, এটি এক দল নয়, একটি জাতীয় দল। বিভিন্ন বাংলাদেশের স্বাধীনতার সমমানা সব দলের লোকই দল হিসাবে না আসলো, তাদের প্রতিনিধিরা পরবর্তী সময়ে যোগদান করছে। সরকারি বেসরকারি কর্মকর্তা, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, আমলারা সবাই কিন্তু যোগদান করছেন। এটা এই একটা জিনিস। আর বাকশাল কেন আসলো আমি সেটাতে যাই। বঙ্গবন্ধু সাংবাদিক গিয়াস কামাল বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করছিলেন স্বাধীনতার পর যে, বঙ্গবন্ধু আপনি তো 7ই মার্চের ভাষণে বললেন এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম, এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম, তো স্বাধীনতার সংগ্রাম বললেই তো হইতো, মুক্তির সংগ্রাম কেন বললেন আপনি? তখন বঙ্গবন্ধু উত্তর দিয়েছিলেন যে আমরা তো 47 সালেও তো স্বাধীনতা পাইছিলাম, তা আমরা কি স্বাধীনতা ভোগ করতে পারছি? ব্রিটিশের পরিবর্তে পাঞ্জাবিরা বসছে, এবারও আমরা স্বাধীনতা লাভ করছি, পাঞ্জাবিরা চলে গেছে পশ্চিমারা, আবার যদি একটা বুর্জোয়া শ্রেণী বসে তাহলে তো আমাদের লাভ হইল কি? সুতরাং মুক্তি লক্ষ্য অর্জিত না হইলে কিন্তু আমাদের প্রকৃত স্বাধীনতা হবে না। এবং উনি বলছেন যে স্বাধীনতা লাভ হয়েছে, আমার 1 নম্বর বিপ্লব সমাপ্ত হয়েছে, আমি কিছুদিন অপেক্ষা করব, স্থিতিশীলতা হইলে আমি 2য় বিপ্লবের ডাক দেব, সেটি হবে অর্থনৈতিক মুক্তি। এগুলো একটা। আরেকবার যখন 75 সালে যখন উনি বাকশাল গঠন করে, তখন কবির চৌধুরী সাহেব জিজ্ঞাসা করছিলেন যে আপনি তো সারা জীবন গণতন্ত্রের জন্য সংগ্রাম করলেন, আপনি দেয়াল খাটলেন, সবকিছু করলেন, আজকে আপনি এক দল করলেন কেন? বলে যে 2য় বিপ্লব কর্মসূচি তো আপনি এই গণতন্ত্রকে একদল না করেও তো ঘোষণা করতে পারতেন। তখন কিন্তু বঙ্গবন্ধু একটা উত্তর দিয়েছিলেন যে পাকিস্তানপন্থী, আমার উত্তরটা মনে আছে, পাকিস্তানপন্থী ইসলামী দলগুলা, জাসদের সশস্ত্র গণবাহিনী, সিরাজ সিকদারের সর্বহারা পার্টি সহ এই বিভিন্ন গোষ্ঠী আমার দেশের চলমান বিদ্যমান প্রশাসনিক এবং রাজনৈতিক স্থিতিশীলতাকে ভেঙে দেওয়ার উপক্রম করে ফেলেছে। আমি সেই টান থেকে এটা থেকে মুক্ত হওয়ার জন্য, সেটাকে উত্তরণের জন্য আমি 2য় বিপ্লব কর্মসূচির সাথে আমি একটা জাতীয় দল করছি, যাতে এখানে সবাই অন্তর্ভুক্ত থাকতে পারে, এবং সেই লক্ষ্যে কিন্তু আমি এই জাতীয় দলের আমি ঘোষণা করছি ওই অবস্থান থেকে। এটি হলো ওনার ব্যাখ্যা উনি দিয়েছে। আর 2য় বিপ্লবের কর্মসূচিটা কি? 2য় বিপ্লবের 2টা, একটা হলো কর্মসূচি আর একটা হলো রূপরেখা। কর্মসূচি হলো 4টা, যে দুর্নীতি দমন 1 নাম্বার, 2 নম্বর কলকারখানায় প্রোডাকশন বৃদ্ধি করা, 3 নাম্বার পপুলেশন প্ল্যানিং, জন্ম নিয়ন্ত্রণ কর্মসূচি সাকসেস করা, 4র্থ জাতীয় ঐক্য। এই 4টা ভিত্তি, যেমন আমাদের সংবিধানের 4টা মূল ভিত্তি, এবং এই 2য় বিপ্লবের কিন্তু কর্মসূচি ছিল এই 4টা। এবং কর্মসূচি এখন রূপরেখা কি, এই 2য় বিপ্লবের রূপরেখা কিন্তু বঙ্গবন্ধু খুব সুন্দরভাবে ঘোষণা করছে।
যে আমার হবে সমবায় ভিত্তিক, অর্থাৎ গ্রামে, প্রতিটা গ্রামে 299টা পরিবার থেকে 500 গ্রাম বেঁধে 299 500 পরিবার নিয়ে একটা কোঅপারেটিভ হবে, একটা সমবায় হবে। এবং এই 500 এই সমবায়ের মধ্যে তারা জমির মালিকানা সবারই, কোনো জমির মালিকানা কারো নিবেন না। উনি বলছেন যে আমি আপনাদের জমি নেব না, কিন্তু এগুলা চাষ হবে কোঅপারেটিভের মাধ্যমে। এই কোঅপারেটিভের ফলন যেটা হবে, এই ফলনের 33% চলে যাবে জমির মালিকানার কাছে, আর 67% থাকবে সমিতির, অর্থাৎ সরকারের অধীনে। 67%-এর মধ্যে জমি খরচ, জমির উৎপাদন করতে যে খরচ, এই খরচটা এখানে বাদ করে এই 67% থেকে খরচটা চলে যাবে। খরচের পরে যেটা থাকবে সে যেটা, সেটারে 50 ভাগ এই যে সদস্য যারা কোঅপারেটিভের সদস্য সবাই, তাদের উন্নয়ন, ব্যক্তিগত সমষ্টিগত উন্নয়নের জন্য 50 ভাগ ব্যয় হবে। আর 50 ভাগের মধ্যে 25 ভাগ থাকবে, দেওয়া হবে মানে যত সদস্য আছে তাদেরকে ইনসেন্টিভ, এটা যার জমি আছে জমি নাই সবাইকে। আর 25 ভাগ থাকবে ম্যানেজমেন্টের জন্য, ম্যানেজমেন্ট যারা করতেছে তাদের জন্য। এটা হলো সমবায়ের মূল ভিত্তিটা, গ্রামের কোঅপারেটিভটা। এরপরে এটাকে দেখশন করবে থানা কাউন্সিল থাকবে, আর ডিস্ট্রিক্ট কাউন্সিল। উনি মহকুমাগুলোকে ভেঙ্গে ডিস্ট্রিক্ট করেছিলেন, ডিস্ট্রিক্ট কাউন্সিল, এরপরে কেন্দ্রীয়। এভাবে কিন্তু 4টা স্তর, কেন্দ্র, ডিস্ট্রিক্ট, থানা, গ্রামীণ কোঅপারেটিভ। উনি ইউনিয়নটাকে গ্রামীণ কমিটি নিয়ে আসছিলেন। এইভাবে কিন্তু এই কর্মসূচিটা গ্রহণ করছিলেন। এই কর্মসূচি গ্রহণ করার পরে এখন এইটা তো মানুষ ঠিকভাবে জানেও নাই, এটা একটা প্রপাগান্ডা আগের থেকে শুরু করছে। আমি আর 3-4 মিনিট সময় নেব এইটা বলে। এটার ব্যাপারে প্রফেসর আবুল বারকাত, আমাদের যে উনি ইকোনমি দিনে অত্যন্ত, উনি একটা গবেষণা করছিলেন, এবং এই গবেষণা করে উনি 28 পৃষ্ঠা এই গবেষণাটা প্রকাশ করছিলেন। আমার তার একটা জিস্ট আমার কাছে আছে। উনি বলছিলেন যে বঙ্গবন্ধুর এই দ্বিতীয় বিপ্লব কর্মসূচি বাস্তবায়ন হতো, তাইলে মানুষ বাংলাদেশের দরিদ্র থাকতো না। কেন থাকতো না? উনি বলছেন যে এই যে উৎপাদন হইতো, উনি যুক্তি দেখাচ্ছেন যে উৎপাদন হইতো, উৎপাদনের 67% তো সরকারের আওতাধীন। উন্নয়ন যত আছে, উন্নয়ন সবকিছু আরম্ভ করিয়া এবং ইনসেন্টিভ সবকিছু এই 67% দিয়ে সরকার করতে পারত। এবং করার পরিপ্রেক্ষিতে এখন যে মধ্যবিত্ত, উনি বলছেন যে উনি যখন রিপোর্টটা দেয় যে তখন মধ্যবিত্ত ছিল 33% আমাদের বাংলাদেশে। উনি বলছেন যে এটা 3 গুণ বেড়ে, উনি খুব ডাটা দিয়ে যে এটা 99% হয়েছে। মধ্যবিত্তের সংখ্যা হয়তো 99%, আর 1% হয়তো ধনী থাকতেন। গরিব বলতে কিছু থাকতো না। যদি গরিব হইতো তখনই গরিব হওয়ার সম্ভাবনা, যদি খরায়, বন্যায় কোনো ফসল হানি হইতো, প্রাকৃতিক দুর্যোগ, তখন হয়তো 1-2% গরিব হইতে পারতো। ওনার এই রিপোর্টটা, এই প্রফেসর আবুল বারকাতের রিপোর্টটাকে জোরালো ভাবে সমর্থন করছিলেন ব্রিটিশ রাষ্ট্রদূত বাংলাদেশের, তার নাম হলো ভেরি স্মল ম্যান। এই স্মল ম্যান 1975 সালের জানুয়ারিতে উনি বাংলাদেশে যোগদান করছিলেন। উনি যোগদান করে বঙ্গবন্ধুর সাথে পরিচয়পত্র দেওয়ার জন্য বঙ্গবন্ধুর সাথে দেখা করার পরে পরিচয়পত্রের সময় বঙ্গবন্ধুকে জিজ্ঞাসা করছিলেন, আপনার কর্মসূচিতে নিতে যাচ্ছেন দ্বিতীয় বিপ্লবে, এটা কি হেতু, কেন? উনি বঙ্গবন্ধু তখন বলছিলেন যে আমার দেশের মানুষ গ্রামে থাকে, সবাই গ্রামে, শহরের লোক কম, সুতরাং গ্রামের যারা ভূমিহীন কৃষক আছে তাদের উন্নয়নের জন্য, যারা তাদেরকে সম্পৃক্ত করার জন্য, নারীদেরকে সম্পৃক্ত করার জন্য আমি কর্মসূচি নিচ্ছি। তো ব্রিটিশ রাষ্ট্রদূত তার খুব আগ্রহ হয়েছে, উনি এটারে ওই জানুয়ারি দহন করার থেকে 3 মাস উনি এটার উপর কাজ দেখছে, এটার পরীক্ষা নিরীক্ষা করে। উনি 3 মাস পরে 18 এপ্রিল উনার পররাষ্ট্রমন্ত্রী, ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেমস কালাহানের কাছে উনি একটা প্রাথমিক রিপোর্ট দিচ্ছেন এই দ্বিতীয় বিপ্লব নিয়ে। সেখানে বলছেন যে শেখ মুজিব যে কর্মসূচি নিয়েছে, আমি অনেক জায়গায় ঘুরে আমি দেখলাম যে কর্মসূচির ফলে বাংলাদেশের 3 বছরের মধ্যে উনি খাদ্যশস্য স্বয়ংসম্পূর্ণের একটা সম্ভাবনা আমি দেখতে পাচ্ছি, এটা যদি পুরোপুরি বাস্তবায়ন হয়। উনি কিন্তু ব্রিটিশ রাষ্ট্রদূতের রিপোর্ট তার পররাষ্ট্রমন্ত্রীর কাছে। এরপরে কিন্তু উনি আবার
আরো আরো কিছুদিন যাওয়ার পরে উনি আরেকটা রিপোর্ট দিচ্ছেন আগস্টের আগে দিয়ে। সেই রিপোর্টে উনি বলছে যে উনি যেভাবে আগায় যাচ্ছে, এবং উনি বলছেন যে আমি একটা গ্রামে, রংপুরের একটা গ্রামে আমি ভিজিট করেছি, একটা মডেল কর্মসূচি দেখার জন্য তারা ওখানে চালু করেছে। তো ওখানে দেখলাম, আমি যাওয়ার পর দেখলাম যে কোঅপারেটিভটা যেভাবে মানুষ স্বতঃস্ফূর্তভাবে সেখানে ভূমিহীন এবং নারীরা, উনি অনেক প্রশ্ন করতে, আমি অনেকে প্রশ্ন করছি, ভূমিহীন নারীরা সম্পৃক্ত, এবং একটা মডেল গ্রাম কিন্তু আরো কয়েকটা গ্রামে এটা ফলো করছে। কারণ আমি সবগুলা গ্রাম এবং মডেল গ্রামটা ভিজিট করে দেখলাম যে, এবং ওখানে উনি বলছেন যে 30% লোক ভূমিহীন বাংলাদেশে, আর 80% লোক অশিক্ষিত, তার রিপোর্টে লেখা আছে। এই গ্রামীণ গোষ্ঠীকে শেখ মুজিব যেভাবে একত্রিত করে যে মডেলটা আমি দেখে আসলাম, এটা যদি বাস্তবায়ন হয় তাহলে 3 বছরের মধ্যে খাদ্য স্বয়ংসম্পূর্ণ সম্ভব। এবং আমি মনে করি 1978 সালের পরে বাংলাদেশকে সাহায্য দেওয়া ব্রিটিশ সরকারের পক্ষ থেকে কমায় দিতে হবে। That was the report of the small man. It is written in his report. সুতরাং এগুলা কিন্তু আর প্রকাশ পায় নাই। সুতরাং আমি এখানে এটুকুই বলবো যে বাকশাল একটি জাতীয় সরকার, সবাইকে নিয়ে, সরকারি বেসরকারি জনগণ, এটা সবাইকে একটা জাতীয় সরকার, এর অধীনে জাস্ট বঙ্গবন্ধু একটি দেশকে একটা অস্থিতিশীল অবস্থার মধ্যে ছিল, সেই অস্থিতিটাকে কন্ট্রোল করার জন্য উনি এক জাতীয় দল করছেন সবাইকে নিয়ে। এবং উনি কিন্তু প্রায় বলতে, আমি 3 বছর দেখব, 3 বছর পরে যদি দেখি যে আমার এই সিস্টেম কাজ করছে না, তাহলে আমি গণতন্ত্রে ফিরে যাব, কারণ আমি গণতন্ত্রের জন্য সারা জীবন করছি। এটি একটি সাময়িক, এটি ওনার বক্তৃতায় বিভিন্নভাবে বলছে। তা আমি মনে করি যে বাকশাল কর্মসূচি নিয়ে মানুষের মধ্যে যে বিভ্রান্তি আছে, এই বিভ্রান্তি দেওয়ার জন্য ইভেন আওয়ামী লীগও ভবিষ্যতে আর চেষ্টা করে না বা চেষ্টা করার সুযোগ পায় নাই। যার জন্য এই বিভ্রান্তিটা মানুষের কাছে রয়ে গেছে, এবং অনেকেই মনে করে বঙ্গবন্ধু বাকশাল করার জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এটি একটা রং কনসেপশন। বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে ওনার অসাম্প্রদায়িক নীতির জন্য, মূল কারণ অসাম্প্রদায়িক। আরো কারণ আছে, একটা মূল কারণ অসাম্প্রদায়িক। অনেকে বলে বঙ্গবন্ধু ক্ষমতা না নিলেন, প্রধানমন্ত্রী না হইলে উনি হত্যা হইতেন না। আরে মহাত্মা গান্ধীকে তো কিছুই নেন নাই, জাতির পিতা, উনাকে কেন হত্যা করা হয়েছে? উনি অসাম্প্রদায়িক জন্য হত্যা করা হয়েছে। বঙ্গবন্ধুকে হত্যা করেছে অসাম্প্রদায়িক একটা, আর হলো পশ্চিমা বিশ্বকে উনি চ্যালেঞ্জ করছিলেন, উনি ছিলেন শোষিতের মানুষের পক্ষে, আরেকটা কারণ। এই জন্যই বঙ্গবন্ধুকে হত্যা করা হয়েছে। এবং বঙ্গবন্ধুকে হত্যা করার মধ্যেই শুধু আমাদের দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি যে ব্যাহত হয়ে যায় না, আমাদের দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি ব্যাহত হওয়ার পরে আমাদের যেমন 78 সালের মধ্যে খাদ্যের স্বয়ংসম্পূর্ণের যে একটা সম্ভাবনা ছিল, সেটা যেমন নষ্ট হয়েছে, আমাদের প্রোডাকশন থেকে আরম্ভ করে, অর্থনীতিতে আরম্ভ করে, আমাদের 71-এর মুক্তিযুদ্ধের যে চেতনা, অসাম্প্রদায়িক যে চেতনা, এই চেতনাগুলো কিন্তু নষ্ট হয়েছে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে। আমরা কিন্তু একাধিকভাবে আমরা এইখানে আমরা ক্ষতিগ্রস্ত হয়েছি। সুতরাং আমি মনে করি যে বাকশাল নিয়ে মানুষের বিভ্রান্তি থাকা উচিত নয়, এবং আমাদের আজকের শপথ হওয়া উচিত যে বাকশাল হবে কিনা আমি জানি না, তবে আমাদের আজকের দেশটা বিপন্ন, 71-এর মুক্তিযুদ্ধকে আমাদের আবার ফিরিয়ে আনতে হবে। ফিরিয়ে আইনে আমাদের বাকশালের আদলে, আমি বলবো বাকশালের আদলে কিছু একটা করা, যাতে আমরা আমাদের খাদ্যে স্বয়ংসম্পূর্ণ অর্থনীতিকে আবার পুনরুদ্ধার করতে পারি। সবাইকে ধন্যবাদ। ধন্যবাদ আওয়াল ভাই। আমি আরেকটু ছোট করে আপনাদের কাছ থেকে, আমি আমার সময় শেষ হয়ে আসছে, আমি ছোট ছোট করে একটা বিষয় জানতে চাই। আমি রাজাকুল হায়দার ভাইয়ের কাছে আমি জানতে চাই, সেটা হচ্ছে যে বাংলা বাকশালের অন্যতম লক্ষ্যগুলোর একটাও লক্ষ্য ছিল যে বাংলাদেশের মানুষের এই যে ধনী গরিবের বৈষম্যহীন একটা সমাজ, তারপরে দুর্নীতি, প্রশাসনিক জটিলতা, অর্থনৈতিক বৈষম্য কমিয়ে দ্রুত উন্নয়নের দিকে যাওয়া, যেটা আওয়াল ভাই বললেন। এই লক্ষ্যগুলো কতটা সময় উপযোগী ছিল, এবং আজকের বাংলাদেশে এর কোনো প্রাসঙ্গিকতাকে দেখতে পান, যে তখন যদি বাকশালটা সাকসেসফুলি কার্যক্রম পরিচালনা করা যেত, আজকের বাংলাদেশটা হয়তো ভিন্নভাবে একটা ভিন্ন বাংলাদেশ দেখতে পেতাম, যেটা রিফ্লেক্ট করতো আসলে আমাদের সংবিধানের 4 মূলনীতির সাথে মিলে যেত। আপনার কি মনে হয়? একবারে যথার্থ প্রশ্ন। প্রশ্ন হইল এখানে বঙ্গবন্ধু হত্যার পিছনে মূল কারণটা ছিল কি? আমাদের কিন্তু ওই সময় আমাদের অর্থনীতির 85% ছিল কৃষি নির্ভর অর্থনীতি ছিল। বঙ্গবন্ধু যে প্রোগ্রামটা নিচ্ছিলেন, 1 বছরে সেই মানে ফলাফলটা
বাংলাদেশের মানুষের সামনে আসছে। আপনি দেখেন ৭৪ থেকে ৭৫ যে অর্থনৈতিক আমাদের যে আমরা জিডিপি প্রবৃদ্ধি বলি 9.2%, সেটা আজ পর্যন্ত আমাদের শেখ হাসিনা সরকারের মধ্যে ১ বছরে 8% কাভার করছিল, এর বেশি যায়নি। তার হচ্ছে হলো যে ওনার যে প্রোগ্রামটা, এটা যে পশ্চিমা দুনিয়ার কাছে অন্য যারা আমাদের শত্রু ছিল তাদের কাছে এটা প্রতিমান হয়েছে যে এই প্রোগ্রামটা যদি চালু থাকে, এই যে আমার আউয়াল ভাই মানে আপনার বারাকাত সাহেবের কথা বললেন, বারাকাতের সেই রিপোর্টে সেখানেও আছে যদি বঙ্গবন্ধুর এই কর্মসূচি বাস্তবায়ন হতো তাহলে ১৯৯৫ সালে আমরা মালয়েশিয়ার অর্থনীতিকে অতিক্রম করতাম। আপনি চিন্তা করেন মালয়েশিয়া আমাদের থেকে কত আগানো, আমরা ৯৫ সালে মালয়েশিয়াকে অতিক্রম করতাম। আজকে আমাদের জননেত্রী শেখ হাসিনা যে ২০৪১ সালের একটা টার্গেট দিয়েছিল যে আমরা উন্নত দেশ হব, বঙ্গবন্ধু বেঁচে থাকলে বঙ্গবন্ধু সেই কর্মসূচিটা বাকশাল কর্মসূচিটা যদি আমাদের বাস্তবায়ন হতো তাহলে হয়তো আমরাই আজকে আমরাই বাংলাদেশের একটা মানে সেই উন্নত দেশের মধ্যে আমরা লাইনে পড়ে যেতাম। বিকজ আমি আপনাকে বলি, মাহবুবুর রহমান নামে একজন অর্থনীতিবিদ ছিল, পাকিস্তানের অর্থনীতিবিদ। উনি কিন্তু বিশ্বসেরা অর্থনীতিবিদ। উনি বেশ আগে ৩০-৪০ বছর আগে কথা বলছি আপনাকে, উনি কয়েকবারই নোবেল প্রাইজের জন্য ওনাকে মানে নমিনেট করা হয়েছিল, হয়নি। ওনার একটা আর্টিকেল আমি পড়ছি বহু আগে, ৩০-৪০ বছর আগে কথা বলছি, যে ওখানে উনি বাংলাদেশের ব্যাপারটা উনি বলছেন, বাংলাদেশের আপনার ভৌগোলিক অবস্থান, আপনার যে ল্যান্ডস্কেপ, যোগাযোগ ব্যবস্থা, ছোট্ট দেশ, তারপরে এই সবকিছু মিলাইয়া উনি বলছেন যে এখানে যদি ল্যান্ড কমিউনিকেশন, রিভার কমিউনিকেশন, তারপরে যদি টেলিকমিউনিকেশন, এই জিনিসগুলো যদি সেট আপ হয়ে যায়, এই দেশটা উন্নয়ন না হয়ে পারে না। কারণ এখানে একটা হোমোজেনিয়াস কালচার, এখানে এখানে সব মানুষের ভাষা এক, কালচার এক, এখানে কোনো ডিফারেন্স কিছু নেই। তো এই মানে এটা মানে এই দেশটাতে সব সময় একটা উন্নয়নের যে যতগুলো ফ্যাক্টর আছে, ফ্যাক্টর গুলা কিন্তু এখানে এক্সিস্ট করে, এবং বঙ্গবন্ধু সেইটা দিকে সেইটা নিয়েই আগাচ্ছিলেন। তবে ওই যেটা আমাদের দুর্ভাগ্য হচ্ছে যে কি, বঙ্গবন্ধু মানে ওনার একটা বাঙালির উপরে ওনার একটা আস্থা ছিল, যে বাঙালিরা হয়তো মানে কারণ হচ্ছে উনি পাকিস্তানিরা ওনাকে আগরতলা মামলা হত্যা করার চেষ্টা করছে, সেটা ফাঁসি দেওয়ার চেষ্টা করছে, পারে নাই। তারপরে ৯ মাসে উনি পাকিস্তানের জেলে ছিলেন, সে সময়ও মানে তারা তাকে হত্যা করার মানে সাহস পায় নাই বা সাকসেসফুল হয় নাই। তো ওনারও ধারণা ছিল যে এদেশে মানুষ যতই ইয়ে করুক না কেন, ওনাকে হয়তো মানে আপনার আন্দোলন যাই করুক, ওনাকে হত্যা করবে না। তো ওনার যদি জীবনটা বেঁচে যেত, এই বাংলাদেশের মানে আজকে চেহারাটা অন্যরকম চেহারা হইতো। কারণ এই যে আমার আউয়াল ভাই কিন্তু সুন্দর করে বর্ণনা করছেন বাকশালটা কিভাবে আসলো, বাকশালের কর্মসূচি গুলা কি ছিল। আমার একটা ছোট ঘটনা মনে পড়ে। ৭৫ সালে আমি সিলেটে ছিলাম, আমি আমার চাকরির খাতিরে। তখন ওখানে সিলেট সার্কিট হাউসের এনডিসি নেদারড যে আপনার সার্কিট হাউসে যে যারা ইয়া করে আর কি, ম্যানেজমেন্ট করে, আমার এক বন্ধু ছিল এনডিসি। তো আমি ওই প্রথমে সিলেটে গেলাম, তো আমার ব্যাংকিং জব। তো সে মানে আমি সার্কিট হাউসে তার সাথে ছিলাম। সে বলে সে একটা রুমে ছিল, সে ব্যাচেলার, আমি ব্যাচেলার। তোর সময় কিন্তু আমাদের যে ১৯টা জেলা ছিল আগে, ৬৪ জেলা পর হইলো, ১৯টি জেলাতে ওই আউয়াল ভাই যেটা বললেন, সেন্ট্রাল গভর্নমেন্ট, জেলা গভর্নমেন্ট, তারপরে হলো মানে থানা গভর্নমেন্ট, তারপরে হলো গ্রাম। ওই যে আপনার ওখানে সমস্ত জেলাগুলোতে গভর্নর ছিল। তখন সেখানে গভর্নর ছিল, ওখানকার যে ডিসি ছিল ইরশাদ আলী সাহেব। আমরা রাত্রে ইয়েতে শুয়ে আছি, মানে আমরা ঘুমিয়ে আছি, রাত্র ৩:৩০ বাজে ইরশাদ আলী সাহেব ওই আমার বন্ধুকে ফোন করলো যে আমার ইয়া লাগবে, আপনার এই সাইক্লোস্টারের কালি লাগবে, যেখান থেকে পারো কালি জোগাড় করো। কারণ ওই যে ইয়াগুলা তখন তো আর এইসব ছিল না, আপনার মানে কম্পিউটার ইয়া ছিল না, মানে ফটোকপি ছিল না, সাইক্লোস্টাইল থেকে হইতো। ওই যে ওনার কিছু নির্দেশনা আছে, এগুলো গ্রামে গ্রামে পৌঁছাইতে হবে। এবং সেখানে আমরা গেলাম, একটা মানে দোকানে গিয়ে দোকানদারকে উঠাইয়া তার বাড়ি থেকে সাবিয়ে আনিয়া তারপরে ওনার কাছে পৌঁছলাম। তার এটা কথাটা এই জন্য বললাম যে একটা উন্নয়নের একটা ইয়া চলতেছিল, মানে এটা যজ্ঞ চলতেছিল, যেখানে আপনার
74 সালে যখন কি বঙ্গবন্ধুকে হত্যা করার আগে ওই যে দুর্ভিক্ষটা ছিল, চালের দাম ছিল 10 টাকা। বঙ্গবন্ধুকে হত্যা করা যখন হইলো, চালের দাম চলে আসছে 3 টাকা থেকে 3.5 টাকার মধ্যে। তারা যখন দেখছে যে এই যদি শেখ মুজিব যদি এভাবে আগাইয়া যায়, তাহলে কিন্তু আমাদের তাদের যে ওই ইয়েটা আর কি, তাদের যে এই লক্ষ্যটা, তাদের যে এই আপনার মানে জিজ্ঞাসাটা, তারা কিন্তু ওইটা করতে পারবে না। তারা ওই সময় মুখ্য সময়টা কি, বঙ্গবন্ধু কিন্তু যখন কঠিন সময়টা পার হইয়া যখন দেশের একটা স্বাভাবিক অবস্থা সবকিছু ফিরে নিয়ে আসছেন, তখনই তাকে হত্যা করা হয়। আসলে এটা মানে তাকে হত্যা করা হয়নি, দেশটাকে হত্যা করা হয়। আমি আগে আপনাকে বলছি, আজকে যে আমরা এই কথাগুলো বলতেছি, এই কথাগুলো আমরা বলতাম কি জন্য, আমরা দেশটাকে আরো কিভাবে প্রযুক্তি দিয়ে আরো কিছু কিভাবে সুন্দর হয়ে বিশ্ব দরবারে আমরা প্রেজেন্ট করতে পারি। তারপরে তার কন্যা যখন কি ক্ষমতা নিলেন, উনি উনি শত প্রতিবন্ধকতার মধ্যেও আপনার জঙ্গিবাদের সমস্যা, তারপরে অভ্যন্তরীণ আন্তর্জাতিক সমস্যা, সব কিছুকে সামলাইয়ে উনি কিন্তু দেশটাকে একটা জায়গায় নিয়ে আসছিলেন। এখানেও তাদের সহ্য হয় নাই, আবার আমাদের উপর আবার আঘাত আসলো। আবার আমরা এখন আমরা পথহারা, এখন আবার সাধারণ মানুষের মধ্যে আবার যে জিনিসটা আছে, আমরা বঙ্গবন্ধুকে যেভাবে হারাইলাম, শেখ হাসিনাকেও হারাইয়া কিন্তু আমরা ক্ষতিগ্রস্ত হইলাম, বাঙালি ক্ষতিগ্রস্ত হয়েছে, বাংলাদেশের ক্ষতিগ্রস্ত হয়েছে, সাধারণ মানুষের মধ্যে সেই উপলব্ধিটা আসছে। এবং জুলাইয়ের তথাকথিত আন্দোলনে বা তথাকথিত বিপ্লবে যারা অংশগ্রহণ করছে, তারাও কিন্তু তাদের মধ্যে সেই রিয়েলাইজেশনটা এখন আসতেছে। তো আমাদের যেটা আউয়াল ভাই বলছেন, এ জিয়াউর রহমান সাহেব যেদিন ক্ষমতা নিলেন, এই দিন থেকে সারা দেশে বলিয়ে বাকশালী বাকশালী করে গালি করছে। আর উনি বাকশালের সদস্য হওয়ার জন্য তদবির করা লাগছে, অ্যাপ্লাই করা লাগছে, শেখ ফজলুল হক মনির কাছে যাওয়া লাগছে বাকশালের সদস্য হওয়ার জন্য, এবং বাকশালের পক্ষে উনি একটা প্রবন্ধ লিখছিলেন। তো এরা হলো হিপোক্রেট। এদের মধ্যে কোনো আপনার কি বলে না, দেশপ্রেম নাই। এরা দেশকে একটা পাকিস্তানিকরণ করার জন্য, একটা ধর্মীয় মৌলবাদের সৃষ্টি করার জন্য মানে কাজ করে যাচ্ছে। এইটা গত 2 বছরে তারা প্রমাণ করছে যে তারা সম্পূর্ণভাবে একটা ব্যর্থ। তারা তাদের কোনো লক্ষ্য নাই, তাদের লক্ষ্য হলো দেশটাকে ধ্বংস করা ছাড়া আর কোনো লক্ষ্য তাদের নাই। আপনারা দেখেন, একটা দেশের যতগুলা আপনার অর্গান আছে, সবগুলাকে ওই সরকার মানে ইউনূস সরকার শেষ করছে, এবং বাকিটাও শেষ করার পথে। আমি বলি, আপনার জুডিশিয়ারি শেষ করছে। আমরা আপনি আমরা অন্য বিষয়গুলো নিয়ে আজকে আরেকদিন আলোচনা করব ভাই। আমরা আজকে শুধুই বঙ্গবন্ধু এবং বাকশাল নিয়ে কথা বলি। নিশ্চয়ই আমরা আরেকটা পর্ব করতে পারবো না, সেটাই। ভাই। এখন দেখেন, শ্রমিকদের মধ্যে যে একটা অসন্তোষ ছিল, ওই সময় কিন্তু আপনার আমাদের যে ইয়াগুলা ছিল, আমাদের সরকারি মালিকানায় যে সকল শিল্পগুলা ছিল, সেখানেও তারা কিন্তু নানা রকম স্যাবোটেজ, আমরা মনে আছে যে পাটের গুদামে আগুন লাগাই দেওয়া। কারণ আমাদের ওই সময় মূল এক্সপোর্টের ছিল, ওই সময় তার গার্মেন্টস ছিল না। ওই সময় আমাদের মূল এক্সপোর্টের মানে আর্নিং ছিল মানে আপনার পাট। মানে সারা দেশে বহু জায়গায় পাটের গুদামে তারা আগুন লাগাই দিয়েছিল। তো সমস্ত কিছু এই শৃঙ্খলাকে যখন কি ফিরিয়ে আনলেন, এবং আমাদের উৎপাদনশীলতা যখন বাড়লো, আমাদের যখন আস্তে আস্তে এক্সপোর্টের দিকেও আমরা যাচ্ছিলাম, তখনই আমাদের উপরে এই আঘাতটা আসলো। এবং সেই আঘাতের ফলাফলটা এখনো আমরা বহন করতেছি। এবং দেখেন ওই সময় কিন্তু একটা দেশের আইন শৃঙ্খলা মানে পরিস্থিতি দিয়েও অনেকগুলো কন্ট্রোলে চলে আসতো, সবকিছু মিলাইয়া। এই যে আমরা গণবাহিনীর যে আপনার সারা দেশে যে সিরাজ শিকদার মানে নিহত হইলো, তারপরে মানে গণবাহিনীরও মানে আপনার মানে মোটামুটি কন্ট্রোলে চলে আসলো। নকশালরা প্রায় ওই ভারতের দিকেও নকশালরা আপনার স্তীমিত হইলো, বাংলাদেশেও তাদের কার্যক্রম সীমিত হয়ে আসলো। তো সবকিছু মিলাইয়া যখন কি হইলো, তখনই সাম্রাজ্যবাদীরা দেখছে যে শেখ মুজিবকে আর রাখা যায় না, এবং তাকে শেষ করে দিল। এবং শেষ করে দেওয়ার পরে এখন আমরা সেই ফলাফলটা ভুগতেছি। এবং বাকশাল কর্মসূচি নিয়ে একদিন কথা হবে, সেটা সরাসরি বাকশাল হিসাবে আসুক বা যেভাবে আসুক, বাংলাদেশের একটা এখনো আপনার মানে কৃষি প্রধান, এখনো কৃষির উপরে আমাদের নির্ভরশীল। কারণ মানে আমাদের যে অভ্যাসটা, বাঙালির যে অভ্যাসটা, মাছে ভাতে বাঙালি। এবং দেখেন, এই যে মাছে ভাতে বাঙালি মানে আমাদেরকে এখন কৃষি ব্যবস্থার মধ্যে আমাদেরকে ফিরে যেতে হবে। এই বাকশালের যে আদর্শটা, সেটা কিন্তু আমাদেরকে আজকে সরকাররা মানে যেসব সরকারগুলো আসবে, সেই সরকাররা আপনার ওই ওই
প্রোগ্রামটা দেখে এখানে তাদের মতো করে তারা ইমপ্লিমেন্ট করতে হবে। অবশ্যই নাহলে অবশ্যই রাজাকুল হায়দার ভাই, ডেফিনেটলি যে আমাদের আসলে বাকশাল নিয়ে যে একটা প্রোপাগ্যান্ডা বা বাকশাল নিয়ে যে মানুষের অজ্ঞতা এবং বাকশাল নিয়ে পরবর্তী অনেকগুলো প্রজন্ম যে বাকশাল সম্পর্কে কোনো ধারণা নাই, সেটা আসলে জানা উচিত এবং তরুণ প্রজন্মের তো অবশ্যই এটাকে আহ, পড়া উচিত, জানা উচিত, বোঝা উচিত। আহ আব্দুল আওয়াল ভাই, আমাদের একদমই সময় শেষ আমি হয়ে গেছে। একটা একটা জিনিস উল্লেখ করি, এখানে বলা হয় আর কি, ওখানে 3টি পত্রিকা ছাড়া সমস্ত পত্রিকা বন্ধ করে দিয়েছিল। তো ওখানে উনি একটা বিদেশি সংবাদ মাধ্যমে চারটা 4টি পত্রিকা ছাড়া সব পত্রিকা বন্ধ করে দেওয়া হয়েছিল। তখন বঙ্গবন্ধুকে প্রশ্ন করা হইলো, উনি এটা উত্তর দিয়েছিলেন যে এই পত্রিকাগুলা যখন পালতে হয় আমাকে নিউজ প্রিন্ট দিতে হয়, এবং এরা ভুয়া রিপোর্ট দিয়া আমার নিউজ প্রিন্ট নিয়ে যায়। এই নিউজ প্রিন্টটা যদি, যেহেতু তোমাদের কোনো খবর প্রকাশ করতে তোমাদের কোনো বাধা নাই, তো সুতরাং আমার এতগুলো পত্রিকা দরকার নেই, প্রত্যেকটা পত্রিকায় আমার একটা নিউজ প্রিন্টের আর কি কোটা দিতে হয়। সেই নিউজ প্রিন্টের কোটাটা যদি আমি বাইরে বিক্রি করি, এক্সপোর্ট করি, আমি 2টা পয়সা পাই, বুঝছেন নাকি? তো উনি উনি কথাগুলো সেভাবে উত্তর, কারণ একটা দেশের যখন কি অর্থনীতি থাকে, আমার যেখান থেকে যে সোর্সে টাকা আসুক না কেন, এটা আমার অর্থনীতির জন্য একটা বিশাল একটা সুফল দেয়। অনেক ধন্যবাদ রাজাকুল হায়দার ভাই। আওয়াল ভাই, বঙ্গবন্ধু যদি, আমরা তো শুনলাম যে আসলে বাকশালটা যখন নাকি বাকশাল গঠন করা হলো তার পরপরই তো বঙ্গবন্ধুকে মেরে ফেলা হলো, এবং আমরা স্পষ্টতই বোঝা যায় যে আসলে বাংলাদেশটাকে থামিয়ে দিতে, অর্থনৈতিক প্রবৃদ্ধি যেন না হয়, বাংলাদেশটা একটা নতুন দেশ যেন এগিয়ে যেতে না পারে। আপনার কাছে আমি সেই জানতে চাই, একটু ছোট করে বলবেন, বঙ্গবন্ধু যদি আরো সময় পেতেন এবং বাকশাল বাস্তবায়নের সুযোগ পেতেন, তাহলে কি আপনার মতে বাংলাদেশের রাজনৈতিক এবং অর্থনৈতিক ইতিহাস ভিন্ন পথে এগিয়ে যেতে পারতো? বাংলাদেশটাকে একটি, যেটা রাজ্জাকুল হায়দার ভাই বললেন যে আজকে মালয়েশিয়া আমাদের থেকে এগিয়ে গেছে, কিন্তু বাংলাদেশটা আসলে ওই অঞ্চলে একটা ওরকম দেশ থাকতো, আপনার কি মনে হয়? ধন্যবাদ। আসলে সত্যি কথাই বলছেন রাজ্জাকুল হায়দার চৌধুরী ভাই। আমি ওনার একটা বক্তব্য সাপ্লিমেন্ট করে আমি শেষ করব এবং সংক্ষেপে উনি যেটা বলছেন যে এই যে 4টা পত্রিকার, বঙ্গবন্ধু তো বলছেন যে নিউজ প্রিন্টের জন্য ইয়া করা, আরেকটা আছেন 4টা পত্রিকা বাদ দিয়ে যারা নাকি অন্যান্য পত্রিকার যারা নাকি লোক বলছিলেন, সে লোকবল যাতে কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়, তারা যাতে বেকার না হয়, সেই জন্য বঙ্গবন্ধু কিন্তু এনায়েতুল্লাহ খান এবং গিয়াস কামাল সাংবাদিক তাদের নেতৃত্বে 5 সদস্যের একটা কমিটি করে দিয়েছিলেন। বলছেন যে যেহেতু আমি 4টা পত্রিকা ছাড়া অন্যান্য পত্রিকাগুলোকে আর আমি রাখছি না, সুতরাং এখানে যারা যারা কাজ করছে, যারা যেই পন্থী হোক, সবাইকে কিভাবে অন্য জায়গায় নেওয়া যায় সেই ব্যবস্থা করছিলেন। এবং কিন্তু সবারই চাকরি অন্য স্থানে, এফডিসি থেকে আরম্ভ করে অনেক জায়গায় চাকরি হয়েছে এবং কেউ বেকার ছিলেন না। সুতরাং বঙ্গবন্ধু যে কাজটাই করতেন প্রত্যেকটা কাজের একটা উনি ব্যাকআপ রাখতেন। আমি মনে করি আমার দৃষ্টিতে প্রফেসর আবুল বারাকাত এই মানে ব্রিটিশ রাষ্ট্রদূতের বক্তব্য এবং আমার ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে যদি বঙ্গবন্ধুর এই দ্বিতীয় বিপ্লবের সমবায়ের কর্মসূচিটা বাস্তবায়ন হইতো, তাহলে 3 বছরের মধ্যে কিন্তু আমরা খাদ্যের সম্পূর্ণ দ্বার প্রান্তে পৌঁছে যেতাম। এবং তখন কিন্তু আমরা এরপরে কিন্তু আমরা দেশের উন্নয়নের জন্য যেগুলো যেগুলো নাকি বঙ্গবন্ধু কন্যা অনেক বছর পরে, প্রায় 30 বছর 40 বছর পরে উনি করেছেন, সেগুলা কিন্তু তখনই কিন্তু 78 সালের পরে কিন্তু সে উন্নয়নের প্রকল্পগুলো বঙ্গবন্ধু হাতে নিতে পারতেন। এবং হাতে নিতে নিলে কিন্তু একটা জাতীয় ঐক্য থাকতেন, জাতীয় একটা ঐক্য থাকতেন। এবং জাতীয় ঐক্য কিন্তু দ্বিতীয় বিপ্লবের একটা কর্মসূচি ছিল, জাতীয় ঐক্য এটা ঘোরা। এই ঐক্যের ফলে কিন্তু আমাদের মধ্যে যে আজকে বিভাজন, এই যে উগ্র সাম্প্রদায়িক গোষ্ঠী এবং এই যে স্বাধীনতা বিরোধী চক্র, এরা এইভাবে মাথাচাড়া দিয়ে উঠতে পারতো না। একদিকে স্বাধীনতা বিরোধী চক্র, উগ্র জাতীয়তাবাদ, তারা যেমন প্রতিহত হইতো, তেমনি ভাবে দেশটা উন্নয়নের দিকে চলে যেত। এবং আমি মনে করি 1990-95 সালের মধ্যেই আমাদের দেশ যেমন মালয়েশিয়াকে ছেড়ে যেত, তেমনি ভাবে আমাদের এই যে যে জিনিসগুলো আমরা এখন ফেস করছি, আস্তে আস্তে দিনে দিনে তারা শক্তি সঞ্চয় করছে, উগ্র সাম্প্রদায়িক শক্তি, স্বাধীনতা বিরোধী, এগুলা সুযোগ পেত না। আমার এই বন্ধু মালয়েশিয়ার থেকে 4 জন আমার সাথে ক্লাসমেট ছিল বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়। তারা 69 সালে ভর্তি হয়েছে, 74 সালে তারা ডিগ্রি নিয়ে চলে গেছে, 74-75 থেকে। তারা এখন তখন আমাদের পড়তে আসতো, আমাকে বলতো
যে আমি বললাম যে আমাদের তো দেশ স্বাধীন হয়েছে তবু কিন্তু তোমরা আমাদের চেয়ে ভালো আছে, এই জন্য তোমাদের এখানে পড়তে আসি। এরপরে কিন্তু আস্তে আস্তে কিন্তু আর আমাদের দেশে পড়তে আসতো না, কারণ তারা এখন আস্তে আস্তে তারা ধপ করে আগায় গেছে, সুতরাং এরপর আর 1-2 বছরের পরে আর আসতো না। আমাদের এই জন্যই যে বঙ্গবন্ধুর হত্যাকাণ্ড শুধু দ্বিতীয় বিপ্লবের কর্মসূচি শুধু ব্যাহত হয় নাই, আমাদের শুধু খাদ্যে স্বয়ংসম্পূর্ণ যে পিছিয়ে গেছে তা নয়, দেশের উন্নয়ন, খাদ্যে স্বয়ংসম্পূর্ণ এবং স্বাধীনতা বিরোধী উগ্র সাম্প্রদায়িক শক্তি যেভাবে আজকে আজকে ক্ষমতা মানে আজকে দেশটাকে করছে, এগুলার কোনো সুযোগ হওয়ার কোনো সম্ভাবনাই থাকতো না। এগুলাকে কন্ট্রোল করেই কিন্তু বঙ্গবন্ধু আগাইতে ছিল। কিন্তু নির্মম পরিহাস, আমরা সেখানে বঙ্গবন্ধু বিশ্বাস জানতেন এগুলা, বঙ্গবন্ধু কিন্তু বলছেন এগুলা জানতে, আবুল বারকাত কিন্তু বলছে তার রিপোর্টে যে বঙ্গবন্ধু সবই জানতেন, কিন্তু বঙ্গবন্ধু একটা জিনিস উনি ভাবতে পারেন না, সেটা বারকাত সাহেব বলছে যে ওনাকে যেভাবে হত্যা করে ফেলবে উনি সেটা মাথায় ছিলেন না। আর বাকি অপশক্তি সম্বন্ধে উনি সজ্ঞানে সবকিছু জানার পরও এইটার জানার অভাবে কিন্তু ওনার নিরাপত্তাটাও উনি নেন নাই, এবং উনি যেমন চলে গেছেন আমাদের দেশটাকেও অনেক পিছিয়ে দিয়ে গেছেন। আমি মনে করি, আমার 1 মিনিট, আমি মনে করি দেশ আজকেও সে পিছনের আরো অনেক দিকে আছে। আমরা মনে করি যে আমাদের বঙ্গবন্ধু কন্যা যেহেতু জীবিত আছেন, এটা আমাদের সৌভাগ্যবান। উনি ডিসেম্বরের মধ্যে দেশে ফেরার ঘোষণা দিয়েছে। আমি বিশ্বাস করি উনার ফেরার মধ্যে দিয়ে আমি মনে করি বঙ্গবন্ধুর যে অসমাপ্ত কাজ, যেটা অর্থনৈতিক কর্মসূচি, রাজনৈতিক কর্মসূচি এবং এই জঙ্গিবাদের প্রতিহত কর্মসূচি, অপশক্তি প্রতিহত কর্মসূচি, তার কন্যার মাধ্যমে দেরিতে হইলেও এটি পুনঃপ্রতিষ্ঠিত হবে চিরতরে। এটি হোক আমাদের প্রত্যাশা, এটি হোক আমাদের শপথ, এটি হোক আমাদের প্রতিজ্ঞা। সবাই ভালো থাকুন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। অনেক ধন্যবাদ ডক্টর আব্দুল আওয়াল ভাই এবং রাজ্জাকুল হায়দার ভাই। আম, ইতিহাস নিয়ে যখন কথা বলি তখন আপনাদের কথাই তো শোনা উচিত। এবং আমরা আরো কিছু পর্ব করব 15ই আগস্টকে সামনে রেখে, এবং এই অগাস্ট, এই শোকের মাসকে সামনে রেখে আপনাদেরকে দৃষ্টিকোণ 71-এর পক্ষ থেকে অনেক কৃতজ্ঞতা জানাই। আমি দর্শকদের বলতে চাই যে ওনারা দুইজন কিন্তু আমাকে সামনে দেখা যায়, ওনারাই পেছনের মানুষ। আমাদের এই সংগঠনটাতে ওনারা যুক্তই আছেন, তো আমাকে দেখা যায়, ওনাদের দেখা যায় না। কিন্তু আমরা সবাই মিলে একটা টিম। শুধু দর্শক শ্রোতা, যেটা ডক্টর আব্দুল আওয়াল ভাই বললেন, একদম সুন্দর করে বিশ্লেষণ করলেন যে যতটুকু এই অল্প সময়ে বাকশালকে নিয়ে জানা যায়, এবং রাজ্জাকুল হায়দার ভাই যেটা বললেন, আসলে আমরা অনেক সময় যেটা করি, আমি তরুণদের বলছি যে আমরা না জেনে মুখে মুখে কথা শুনে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছে যাই, একটা নিজেদের একটা ধারণা করে নেই। এটা বোধহয় ঠিক নয়, এটা হওয়া উচিত নয়। যারা ইতিহাস নিয়ে কথা বলবেন, রাষ্ট্র নিয়ে কথা বলবেন, সমাজবিজ্ঞান নিয়ে কথা বলবেন, তাদেরকে অবশ্যই বাংলাদেশের ইতিহাসটা জানা উচিত। আমরা নিজেকে না জানলে আমরা এগোতে পারবো না। বন্ধুরা, আমরা 15ই আগস্টকে সামনে রেখে, আমরা এই শোকের মাসকে সামনে রেখে আমরা ধারাবাহিকভাবে ইতিহাস চর্চা করব, বঙ্গবন্ধুর কাজকে চর্চা করব, এবং বঙ্গবন্ধুর কাজকে আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করব। প্রতিটা পদক্ষেপ কেউ নেয়, যেগুলোতে মানুষ আসলে বিতর্কিত করেছে, কিন্তু এই মানুষটা কি ছিল সেটা আপনাদেরকে জানা উচিত, বিশেষ করে তরুণদের। আরেকটা কথা আমি আপনাদেরকে আজকে বলি, আহ, প্রতিটা মানুষ, পুরুষ মানুষ যখন থাকে, তার পিছনে যে নারীটা থাকে, সে নারী কিন্তু সেই পুরুষটিকে এগিয়ে নিয়ে যায়, অর্ধাঙ্গিনী বলে। এবং তার স্ত্রী, বঙ্গবন্ধুর স্ত্রী বঙ্গমাতা ফজিলাতুন্নেসা, ওনাকেও যেন আমরা শ্রদ্ধা ভরে স্মরণ করি, এবং ওনার যে ত্যাগ। কারণ বঙ্গবন্ধু যতদিন জেলে ছিলেন, উনি কিন্তু বাইরে ওনার ছোট ছোট সন্তানদেরকে সামলেছেন, উনি রাজনৈতিক কর্মকাণ্ডে এদিক ওদিক ঘুরে বেরিয়েছেন, উনি কিন্তু ওনার সংসারটা সামলেছেন এবং ঘর সামলেছেন, বঙ্গবন্ধুকে বাড়তি কোনো চিন্তা করতে দেননি। সেই মানুষটি বঙ্গমাতা ফজিলাতুন্নেসার 8ই আগস্ট জন্মদিন। 1930 সালে তিনি গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জন্মগ্রহণ করেন। বঙ্গমাতা ফজিলাতুন্নেসার জন্মদিনে আমরা প্রার্থনা করি, দোয়া করি, আল্লাহ ওনাদের সবাইকে বেহেশতে নসিব করুক, এবং ওনারা যেন যেখানে আছেন ভালো থাকেন। ডেফিনেটলি ওনারা উপর থেকে তো আমাদেরকে দেখছেন, আমাদেরকে আশীর্বাদ করছেন, দোয়া করছেন। আপনারা সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, বাড়ির কন্যা শিশুটির দিকে খেয়াল রাখবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।